জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আজকের আয়োজনের পুরো অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি নুজহাত আফরিন। আর আমার সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আজকের আমাদের বিশেষ অতিথি জনাব ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপির, এবং সেই সাথে আমাদের সাথে আরেকজন অতিথি উপস্থিত রয়েছেন বজলুর রশিদ ফিরোজ, সাধারণ সম্পাদক বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আজকে সারাদিনে যে ঘটে যাওয়া ঘটনাগুলোর মধ্যে অন্যতম একটি ঘটনা হচ্ছে জামাতে ইসলামের সোহরাওয়ার্দী উদ্যানে যে একটি সমাবেশ ডেকেছেন এবং বিপুল পরিমাণ সমর্থক সেখানে যোগ দিয়েছেন। এই বিষয়টি মূল আলোচনায় আসবে এবং সেই সাথে সমসাময়িক আরও যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়েও আমরা কথা বলবো। এই বিষয়গুলোকে মাথায় রেখে আজকের আয়োজনের বিষয় নির্ধারণ করা হয়েছে নির্বাচনী সমাবেশের রাজনীতি। শুরুতেই আমরা যেতে চাই জনাব আসাদুজ্জামান রিপন, আপনার কাছে। আজকে যে সমাবেশটি হলো, আমরা জানি যে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল একটি সমাবেশ হলো এবং জামাতের অন্যতম একটি সমাবেশ, সেটা যেখানে বিপুল পরিমাণ সমর্থক আজকে সম্মিলিত হয়েছে সোহরাওয়ার্দী ময়দানে, এবং সেখানের যে ঘটনাগুলো ঘটেছে, যে দলের আমির ডক্টর শফিকুর রহমান উনি বক্তব্য দিতে যে দুপুর পড়েও গিয়েছেন এবং শেষ পর্যন্ত বক্তব্য শেষ করে তাকে নিরাপদে হাসপাতালে নিয়েও যাওয়া হয়েছে। অনেকগুলো বিষয় এই সমাবেশের মধ্য থেকে আমরা আসলে দেখতে পাই। যেমন শুরুতেই যদি বলি যে আজকে যে সমাবেশটিতে তারা দাওয়াতের যে বিষয়টি, যে এই সমাবেশে তারা কোন কোন রাজনৈতিক দল এবং তাদের জনমতের সাথে বিশ্বাস করেন সেরকম, যেমন জামাতের নায়েবে আমির তাহের সাহেব উনি কিন্তু নিজেই বলেছেন যে আমাদের ইসলামী সমমনা যেই দলগুলো নির্বাচন বা সংসদের যে প্রস্তাবনাগুলো রয়েছে সেখানে পিআর পদ্ধতির যে প্রস্তাব রয়েছে যারা সমর্থন করছেন তাদেরকেই দাওয়াত দেওয়া হয়েছে, এবং সেইভাবে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তারা এই সমাবেশে দাওয়াত পাননি, স্পষ্টই করা হয়েছে এই বিষয়গুলো। এই পুরো বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে যেটা দেখতে চাই সেটা হচ্ছে যে নির্বাচনী রোড শো শুরু হয়ে গিয়েছে। বলা যায় একেবারে আনুষ্ঠানিকভাবে রোড শোটা শুরু হয়েছে। জামাত ইসলামী যারা বলতেন লেভেল প্লেইং ফিল্ড ছাড়া নির্বাচনে যাব না, অথবা বলতেন পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে যাব না, মানে নানা ধরনের কন্ডিশনসগুলো তারা এর আগে উচ্চারণ করতেন। কিন্তু আজকে তাদের সমাবেশে যাওয়ার পথে বিভিন্ন পাড়া মহল্লা থেকে যে স্লোগানগুলো নিয়ে মানুষ গিয়েছে, সেখানে আমি সবচেয়ে বেশি যে স্লোগানটি উচ্চারিত হতে শুনেছি সেটা হচ্ছে তাদের দলীয় প্রতীকের পক্ষে ভোট তারা চেয়েছেন। তো ফলে আমার মনে হলো নির্বাচনের আগে তো এরকম রাজনৈতিক দলগুলো সমাবেশ করে, তাদের মার্কার কথা জনগণকে জানিয়ে দেয়, মার্কার সপক্ষে তারা কথা বলেন। তো জামাত ইসলাম সেটাই করেছে, এবং এটা কোনো মানে দোষের কিছুই না, বরং বলা যেতে পারে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে এক ধরনের শঙ্কা, নির্বাচনটা ফেব্রুয়ারির মধ্যে হবে কি না, সাম্প্রতিককালের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের মধ্যে একটু উত্তেজনা, কথাবার্তার কি বলে মানে পাল্টাপাল্টি, তাই না, সব কিছু মিলিয়ে নির্বাচনী আকাশে এক ধরনের দুর্যোগের ঘনঘটা ছিল না যে তা নয়। এটা কেটে যাওয়াটা শুরু হলো। মানুষ খুব ভীষণ আশান্বিত হয়েছিলেন যখন আপনার গত মাসে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে যখন লন্ডনে প্রধান উপদেষ্টা যে বৈঠক করলেন, সেখানে নানা বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন। ফলে মানুষের মধ্যে নির্বাচন নিয়ে যে একটা ধোঁয়াশা অথবা শঙ্কা, যেটাই বলি না কেন, মোটামুটি এক ধরনের একটা স্পষ্টতা মানুষ পেয়েছিল। এর পরবর্তীতে এটা তো ঘটনাবহুল দেশ, তো আমরা খুব প্রতিদিনের ঘটনা দেখতে পছন্দ করি। একটি ঘটনা আরেকটি ঘটনাকে চেপে যায়, সারপ্রাইজ হয়ে যায়, সেটা নিয়ে আমরা আলোচনা করি। এই জন্য অনেক ঘটনাবহুল দেশ আমাদের দেশ। তো যাই হোক, তো এর মধ্য দিয়ে আবার নতুন নতুন নানা ধরনের কথা, বাক বিতণ্ডা ইত্যাদি নানা কারণে আবার এক ধরনের উত্তেজনা বিরাজ করছিল। তখনও কিছু মানুষের মধ্যে যারা গত 15 বছর ভোটদান থেকে যারা বঞ্চিত ছিলেন, যারা ভোট দিতে পারেননি, এবং যে সমস্ত মানুষেরা একটা তাদের ভোটে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় দেখতে যারা পছন্দ করেন, অথবা নিজেদেরকে এম্পাওয়ার্ড করতে চান থ্রু ইলেকশন, সেই মানুষেরা
এক ধরনের আশঙ্কার মধ্যে পড়ে গিয়েছিলেন যে তাহলে কি নির্বাচনটা সঠিক সময়ের মধ্যে হচ্ছে কিনা। ফাইন, আজকে নির্বাচনে জামাত ইসলাম তো নিঃসন্দেহে একটা মানে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, নিঃসন্দেহে। এখন বর্তমান রাজনৈতিক দলগুলোর আমি যদি প্রেক্ষাপট আলোচনা করি, তো অন্যতম একটা স্টেক হোল্ডার যখন ভোট চেয়ে যখন রাজপথে মিছিল করে যখন তারা সমাবেশে যোগদান করেন, ইটস এ গুড সাইন, ইটস এ গুড ডেমনস্ট্রেশন, ভেরি পজিটিভ ডেমনস্ট্রেশন হিসেবে আমি জিনিসটা দেখি। আমার কাছে বিষয়টা ভালো লেগেছে। জামাতের আমির সাহেব উনি সভাস্থলে যে বিষয়টা আরেকটু গুরুত্ব আরোপ করতে চাই এবং আপনার কাছ থেকে আসলে আমি এই বিষয়টার অ্যান্সারটা জানতে চাই যে এই যে পিআর পদ্ধতিকে তারা খুবই গুরুত্ব দিচ্ছে এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাবটি রয়েছে যে সেখানে সংস্কারও তারা চাচ্ছেন, বিভিন্ন ক্ষেত্রে অনেকগুলো দাবিদাও উত্থাপন করেছেন। বিএনপির পক্ষ থেকেও 31 দফার একটি সংস্কার যে সুপারিশ সেটিও প্রস্তাবনায় রয়েছে। তাহলে জামাত যে পিআরের পক্ষের লোকজনকে বা জাতীয় ঐক্যমতকে সামনে রেখে আজকের এই সমাবেশে জায়গা দিল, কিন্তু সেক্ষেত্রে বিএনপি সেখানে ইনভাইটেশন পায়নি, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করেন কিনা? না, বিষয়টা ইনভাইটেশন পাওয়া না পাওয়ার বিষয় না, তারা তো স্পষ্ট করেছেন। আমি আরেকটু পরিষ্কার করেই বলতে চাই, আপনি কি মনে করেন যে জামাতের সাথে বিএনপির দ্বন্দ্ব তৈরি হচ্ছে না? না, দ্বন্দ্ব তৈরি হবে কেন? আমার রাজনীতির পথ এবং তাদের রাজনীতির পথ তো ভিন্ন হতেই পারে। আমি দেশ পরিচালনার ক্ষেত্রে আমার নিশ্চয়ই আমার নিজস্ব কৌশল, আমার নিজস্ব ভাবনা আছে। আমি যে আমার দল যেটা 31 দফার কথা বলেন, এটা যদি জামাতও তাই মনে করতো তাহলে তো হয়েই যেত, তাহলে তো দেশে একটি দলই থাকতো, তাই না? কমিউনিস্ট পার্টি শাসিত দেশগুলোতে সেখানে তো ধরেন সবাই তো একই কথা বলেন। তো বাংলাদেশে যেহেতু একটা মাল্টি পার্টি ডেমোক্রেটিক সিস্টেমে চলার কথা, ওইটি হচ্ছে আমাদের প্রতিশ্রুতি যে আমরা আমাদের দেশকে বহুদলীয় গণতন্ত্রের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে সংহত করব, গণতান্ত্রিক ব্যবস্থাকে আমরা শক্তিশালী করব। এটা যেখানে আমাদের প্রতিশ্রুতি, সেখানে আমি কিভাবে আশা করব যে আমার সকল দফার সাথে অন্যান্য রাজনৈতিক দল একমত পোষণ করবেন। বলা যেতে পারে যে আমার মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন কোন বিষয়ে আপনার ঐকমত্য আছে সেটা একটা কনসেনসাস ডেভেলপ করতেই পারে। তো এখন জামাতে ইসলামের আজকের যে মিটিংগুলোতে তারা বলেছেন যারা আগামী নির্বাচনে যারা সংখ্যানুপাতে, মানে পিয়ার শব্দটা হয়তো অনেকেই মানে আপনার দর্শকদের মধ্যে কেউ হয়তো নাও বুঝতে পারেন, এই জন্য আমি বলছি যে সংখ্যানুপাতে সেটা মানে সেটা আসনের ক্ষেত্রে হোক অথবা প্রাপ্ত ভোটের ক্ষেত্রে হোক না কেন, এ কাইন্ড অফ আপনার মানে প্রপোর্শনাল আপনার মানে রিপ্রেজেন্টেশনের কথা তারা ভাবছেন। এই ভাবনার সাথে যারা শরিক আছেন তাদেরকেই তারা আমন্ত্রণ জানিয়েছেন। এক্ষেত্রে আমার একটা নিজস্ব পর্যবেক্ষণ আছে। যেমন আমি যদি বলি আমার ডান পাশে মানে যিনি বাসদের যিনি নেতা আছেন, ফিরোজ, আপনি এখন কি বাসদের প্রেসিডেন্ট? সাধারণ সম্পাদক বাসদের সাধারণ সম্পাদক আমাদের বিশ্ববিদ্যালয়কালীন আমাদের সতীর্থ। আমরা একই সঙ্গে আমরা 80-র দশকে আমরা মানে এরশাদ বিরোধী সামরিক শাসন বিরোধী আমরা আন্দোলনে শরিক ছিলাম। তো ওনাদের দল, আমার জানা মতো ওনাদের দল আমি বলছি প্রফেশনাল রিপ্রেজেন্টেশন তারও বিশ্বাস করেন, তারও বোধহয় এই দাবি তুলেছেন, তাই না? কিন্তু দেখা গেল জামাত ইসলাম কিন্তু বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ যেটা, তাদেরকে কিন্তু আমন্ত্রণ করেনি। ফলে আমার কাছে যেটা মনে হয়েছে যে ইসলামী পার্টিসগুলো, মানে ইসলাম পন্থার রাজনৈতিক দলগুলো, এদের মধ্যে যারা আপনার পিয়ার পদ্ধতিকে যারা সাপোর্ট করেন তাদেরকে তারা ডেকেছেন। যেমন বামপন্থার মানে নেতা বা তাদের যে দল আছে তাদেরকে তো ডাকেনি। ফলে ঐক্যমতে আসার একটা অন্যতম কারণ কি ইসলামপন্থী। ফলে ডিভিশনটা কিন্তু পিয়ার পন্থার লোকজন অথবা পিয়ার পন্থাকে যারা অস্বীকার করেন অথবা পিয়ার পন্থার বাইরে যারা মানে পৃথিবীর অধিকাংশ দেশগুলোতে যেভাবে গণতন্ত্র চর্চা হয়ে থাকে, সেই চর্চিত গণতন্ত্রে আমি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলি, আমি যদি যুক্তরাজ্যের কথা বলি, আমি যদি অস্ট্রেলিয়ার কথা যদি বলি, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথাও যদি বলি, জনসংখ্যানুপাতে তো ভারত তারা দাবি করে লার্জেস্ট ডেমোক্রেসির দাবিদার তারা। এই দেশগুলোতে তো পিয়ার পন্থা নাই, তাই না? তো আমরা তো মেজরিটি কান্ট্রি যারা গণতান্ত্রিকভাবে এগিয়ে যাচ্ছে, তাদের কাছে আমি আবারও আসছি। এই মুহূর্তে আমরা সেই পথে বদরুল রশিদ ফিরোজ, বাসদের সাধারণ সম্পাদক। ফিরোজ ভাই, আপনার কাছে আমি আবারও আসতে চাচ্ছি যে আপনারা যে মতাদর্শের মধ্য দিয়ে আসলে রাজনৈতিক দলটির মধ্যে দাঁড়িয়ে আছেন এবং একটি
আজকে যে সমাবেশটি হলো ইতিমধ্যে রিপন উনি বলেছেন যে বিষয়বস্তু পিআরকে কেন্দ্র করে নয়, তাহলে যদি আমি ঐক্যমত্যের জায়গায় আসতে চাই তাহলে হয়তো আপনাদের সাথে পিআরের পদ্ধতিতে ঐক্যমতে আসতে পারতো, কিন্তু এখন তারা দল গঠন এবং নির্বাচনকে সামনে রেখে সমর্থন পাওয়ার জন্য যেই স্ট্র্যাটেজি বা পন্থাগুলোকে আপন করছে, সেক্ষেত্রে কি এইটি আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিনা যে ইসলামী পন্থী বা ইসলাম মনা যেই দলগুলো অথবা দক্ষিণ পন্থা যে মতামতের দলগুলো তারাই আসলে খুবই প্রায়োরিটি পাচ্ছে এখানে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ রিপন ভাইকে, এবং যারা শুনছেন আমাকে, দর্শক শ্রোতা, তাদের প্রতি শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। একটা খুবই প্রাসঙ্গিক বিষয় এখানে আলোচনায় এনেছেন যে আমাদের জাতির দুর্ভাগ্য, স্বাধীনতার 54 বছর পরে যে স্বাধীনতা বিরোধী একটা দল তারা এখানে সমাবেশ করলো, এবং যে সোহরাওয়ার্দী উদ্যান যেখান থেকে স্বাধীনতার একটা ঘোষণা হয়েছিল 7ই মার্চের মধ্যে, এবং যেখানে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের এখানে আত্মসমর্পণ করেছিল, এবং তাদের যে দেশীয় অক্সিলারি ফোর্স তাদের সহ এখানে আত্মসমর্পণ করে, তাদের সমাবেশ নিয়ে আমাদেরকে এখানে আলোচনা করতে হচ্ছে। তো যে জিনিসটা নিয়ে আসতেছেন যে তারপরেও যে এখানে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, এইটা আমরা আমাদের দলের পক্ষ থেকে সেই 80-র দশক থেকেই আমরা সেখানে এইটার দাবি আমরা উত্থাপন করতেছি, এখানে কমিউনিস্ট পার্টি, বাসদ এবং বামপন্থীদের আরও অনেকের পক্ষ থেকে, এবং পরবর্তীকালে এটা জামাতে ইসলামও বলছে, এবং পরবর্তীকালে জাতীয় পার্টি হোসেন মোহাম্মদ এরশাদ তারাও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন করার কথা বলেছিল। আমরা বলছিলাম যে এই সংখ্যানুপাতিক নির্বাচনের মধ্য দিয়ে হলে সেখানে অনেকগুলো বিষয় মিনিমাইজ হবে, সেখানে টাকার খেলা থাকবে না, প্রার্থীর পক্ষে ভোট দেবে না, দলের মার্কাকে ভোট দেবে, দলের যে ম্যানিফেস্টো সেই ম্যানিফেস্টো দিকে ভোট দেবে, এই ধরনের যে বিষয়গুলো, যে টাকার খেলা, মানি মাসল, এগুলোর যে শক্তি প্রদর্শন, সেটা একটা বন্ধ হবে, সেইটা আমাদের একটা যুক্তি ছিল। এবং অধিক সংখ্যক দল, রাজনৈতিক দল, সেই দলের রিপ্রেজেন্টেশনটা সংসদে থাকবে, এই সংসদটা একটা প্রাণবন্ত হবে। সেইটা আবার এটা ডিমেরিটসও আছে, সেগুলো আবার অনেকে দেখাতে পারবেন, রিপন ভাই হয়তো বলবেন, এবং পার্শ্ববর্তী দেশেও আছে যারা পিআরের পক্ষে না, তারা যুক্তি দেয় যে নেপালে 9 বছরে 8 বার প্রধানমন্ত্রী বদল হয়েছে, এই ধরনের একটা আনস্টেবল একটা সিচুয়েশন সরকার গঠনের ক্ষেত্রে সমস্যা হয়, এগুলো একটা পক্ষে বিপক্ষে এগুলো যুক্তি আছে। দূর করতে এই আন্দোলনটা হলো, এবং নতুন সংস্কার চাই, নতুন বাংলাদেশ চাই, আমরা কিছু গঠনমূলক কিছু দেখতে চাই সংসদে, এই প্রস্তাবনার যারা রাখেন বা বিএনপির পক্ষ থেকে যে কথাগুলো বলা হয়, এইটার বিপক্ষে কিন্তু এই যুক্তিটি আসলে উঠে আসে না। সেটা বলছি না, আমি বলছি যে এই যে যারা আজকে সমাবেশের কথা বললেন, যারা পিআরের পক্ষে তাদেরকে আহ্বান করছে, আমার কাছে এটা মনে হয় না। কারণ এক সময় তো জামাত ইসলামের সাথে বিএনপিরও একটা জোট ছিল, 4 দলীয় জোট ছিল, 20 দলীয় জোট ছিল, তার মানে নির্বাচন কেন্দ্রিক যে জোট, একটা আদর্শের ভিত্তিতে জোট হয়, আর একটা নির্বাচনকে কেন্দ্র করে একটা অ্যালায়েন্স জোট, রাজনৈতিক দলগুলোর মধ্যে জোট হয়। তো এখানে যেটা হচ্ছে সেটা একটা নির্বাচনকে সামনে রেখে তার সমমনা আদর্শভিত্তিক যে জোট, সেই জোটের তারা করার জন্য চেষ্টা করছে। কিন্তু তারপরেও এখানে দেখবেন যে এখানে তারা আজকের যে সমাবেশ, সেই সমাবেশ থেকে তাদের যে বক্তব্যটা অনেক বলছে যে চাঁদাবাজদের বিরুদ্ধে বলছে, দুর্নীতির বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, জয়যুক্ত হয়েছি, এখন দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা হবে জামাতের আমির, সেটা বলছে। খুবই ভালো কথা, খুবই সুন্দর কথা। কিন্তু দেখেন তাদের এখানে থেকে মানুষ যেটা শুনতে চেয়েছিল যে 71 সনে তাদের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে তাদের অনুশোচনা এবং জাতির কাছে তাদের যে ক্ষমা প্রার্থনা, সেই ধরনের বক্তব্য তাদের আজকের এই সমাবেশ থেকেও আসে নাই। এটা খুবই দুঃখজনক এবং জাতির জন্য এটা একটা দুর্ভাগ্য। এখন ধরেন যেই দলগুলোর কথা বলছে যে সমমনা দলগুলো, তারা যারা পিআর চায়, তারাই কিভাবে হবে? তাদের পক্ষ থেকে যেমন ইসলামী আন্দোলনের নেতারা, তারা কিন্তু বলছে যে কমিউনিস্টরা যদি এই দেশে কখনো ক্ষমতায় যায়, সেখানে কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে। জাতীয়তাবাদীরা যদি যায় তাহলে ইসলাম, কিন্তু জামাতে ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে সেইখানে প্রকৃত যে ইসলাম, সেই ইসলাম প্রতিষ্ঠিত হবে না। এটা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের যে নায়েবে আমির, তারা এখানে ঘোষণা করছে। এবং হেফাজতে ইসলামের যে বাবুনগরী কয়েকদিন আগেও বলছে যে জামাতে ইসলামের যে ইসলাম, সেটা প্রকৃত ইসলাম না, এটা মদিনার শরীফের ইসলাম না, এটা হলো যে মওদুদির ইসলাম। কাজে মওদুদির ইসলাম এটা কোনো প্রকৃত ইসলাম না। কাজে এই ধরনের বিরোধগুলো কিন্তু তাদের আছে। তাহলে সেখানে যদি প্রকৃত ইসলামের যে আদর্শ, সেই আদর্শের ভিত্তিতে যে ঐক্যের কথা তারা এখানে বলছে, এবং পিআর পদ্ধতির যারা সমর্থক তাদের যে ঐক্যের কথা বলছে, তাদের মধ্যে কিন্তু এই ফ্যাকরা, সেই ফ্যাকরাগুলো এখানে আছে। আরেকটা মজার ব্যাপার, এখানে তারা নির্বাচনের যে কথা বলছেন যে শো, এটা একটা হলো, একটা ডেমনস্ট্রেশন হলো নির্বাচনের পক্ষে। জামাত ইসলাম তো নির্বাচনের যেমন পিআর না হইলে হবে না, অমুক হবে না, কিন্তু ইতিমধ্যেই কিন্তু তারা 300 আসনে তাদের প্রার্থী ঘোষণা করে দিছে।
তাদের দলের প্রার্থী, এটা একটা ঘোষণা করছে। আর আজকের এই সমাবেশ থেকে যেমনিভাবে এই চাঁদাবাজ, দুর্নীতি এগুলোর বিরুদ্ধে যেমন বক্তব্য আসবে, কিন্তু রাষ্ট্র শাসন প্রশাসন নিয়ে গতকালকেও কিন্তু ওনারা বলেছেন যে নির্বাচন যদি তড়িঘড়ি করে নির্বাচন না করে সংস্কার করে তাদের যে দাবিগুলো এগুলো করার পরে হচ্ছে নির্বাচন, তো তাহলে আসলে কোন দিকে যাচ্ছে? জি, একটা জিনিস আমি বলতেছি, যে জিনিস নির্বাচনের কথা বলছে, সংস্কারের কথা বলছে, কিন্তু রাষ্ট্র সেটাই যদি পরাধীন হয়ে যায়, পদানত হয়ে যায়, যেমন বন্দর লিজ দেওয়ার ব্যাপারে এখানে কথা হচ্ছে বিদেশি কোম্পানিকে, এখানে রাখাইনে করিডোর দেওয়ার ব্যাপারে কথা হচ্ছে, তুরস্কের অস্ত্র কোম্পানির কথা বলা হচ্ছে, স্টারলিংকের কোম্পানি আজকে দেখা করে প্রধান উপদেষ্টার সাথে সেখানে বলেছে যে 150 দেশে 150টি দেশে তাদের কার্যক্রম আছে, বাংলাদেশের মতো দক্ষতার সাথে দ্রুততার সাথে এই সহযোগিতা করে যে অনুমোদনের যে সিদ্ধান্ত, কার্যকর করার সিদ্ধান্ত, এই ধরনের সিদ্ধান্ত নেয় নাই, এগুলো যেমন আছে। একই সাথে যেমন ট্রাম্পের যে রেসিপ্রোকাল ট্যারিফ এবং তার জন্য যে ফ্রেমওয়ার্ক চুক্তি করছে, গোপন চুক্তি, সেগুলো নিয়ে কিন্তু জামাতের কোনো কথা নাই। এবং এখানে যে জাতিসংঘের যে মানবাধিকার কমিশনের যে অফিস এখানে করবে, 16টা দেশে আছে। কোথায় আছে? বার্কিনা ফাসো, তারপরে কলম্বিয়া, এই সমস্ত চাঁদ, এই সমস্ত দেশ, সুদান, এই সমস্ত দেশগুলোতে এখানে আছে, যেখানে সত্যিকার অর্থে মানবাধিকারের চরম লঙ্ঘন হচ্ছে। কিন্তু আমাদের দেশে এখানে জাতিসংঘের যে মানবাধিকার কমিশনের যে অফিস সেগুলো করছে। এইগুলো নিয়ে কিন্তু জামাত ইসলামের কোনো এই সমাবেশ থেকে কোনো নেতৃবৃন্দ, আমির না শুধু, কোনো নেতৃবৃন্দ এখানে বক্তব্য রাখে নাই। সেই জন্য দেশের স্বার্থ, জাতীয় স্বার্থ এবং জাতীয় সম্পদ, সেই সম্পদ রক্ষার ব্যাপারে এই রাজনৈতিক দলগুলো কতটুকু কার্যকর সেগুলো কিন্তু প্রশ্নবুদ্ধ, এবং জনগণ কিন্তু এই বিষয়গুলো সেখানে লক্ষ্য করছে। আজকে যে সমাবেশটি হলো সেখানে কিন্তু সংখ্যানুপাতিক পদ্ধতি যে আবেদনটি রয়েছে তাদের নির্বাচন সহ 7টি দফা একদম পরিষ্কার করেছে জামাতে ইসলামের যে নায়েব আমির। তিনি কিন্তু সমাবেশে আয়োজনে একদম স্পষ্ট করেই তাদের যে নেতাকর্মী রয়েছে যারা যোগ দিয়েছেন তাদের কাছে এই 7 দফা দাবি পেশ করেছেন। অবশ্যই 7 দফার কথা তারা অনেক আগের থেকেই ঘোষণা করছে, যেদিন জাতীয় সমাবেশ ঘোষণা করেছে তখন থেকেই তারা এই 7 দফার ভিত্তিতেই জাতীয় সমাবেশটা তারা করছে। সংখ্যানুপাতিক নির্বাচন আছে, লেভেল প্লেইং ফিল্ডের সেখানে কথা আছে, আর অন্যান্য যে দাবি দেওয়াগুলো সেই দাবিগুলো নিয়ে তারা এখানে এই সমাবেশটা ডাকছে। অবশ্যই প্রত্যেকটা রাজনৈতিক দল তার যে বক্তব্য, তার যে ম্যানিফেস্টো, তার যে আদর্শ, তার যে কর্মসূচি, সেই কর্মসূচি তো জনগণের সামনে তুলে ধরবে এবং জনগণকে সম্পৃক্ত করেই তার পক্ষে আন্দোলন গড়ে তুলবে এবং সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে, নির্বাচনে তাদের জনগণের সমর্থন, সেই সমর্থন তারা প্রত্যাশা করবে। এটাই তো স্বাভাবিক। কাজে তারা তাদের অনুযায়ী করেছে, এটা তাদের বক্তব্য, তাদের এই যে দাবি, তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি অনুযায়ী তারা কিন্তু এই সমাবেশে যে দাবিনামা সেটা। জনাব বদরুল রশিদ ফিরোজ, আমরা এই প্রসঙ্গে আরো কথা বলবো। আমরা সময় হচ্ছে একটি বিরতি নেওয়ার। আরএসএল স্টিল গণতন্ত্র অনুষ্ঠানে নিয়ে নিচ্ছে একটা বিরতি, কিছুক্ষণ পরেই ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরএসএল স্টিল গণতন্ত্র অনুষ্ঠানে। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি নুসরাত আফরিন। আর আমাদের আজকের আয়োজনে অতিথি রয়েছেন ডক্টর আসদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং সেই সাথে আরও রয়েছেন বদরুল রশিদ ফিরোজ, সাধারণ সম্পাদক বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। আবারও আমরা আলোচনায় যেতে চাই, এখন একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি আজকে বলেছেন ৭১ গণতন্ত্র প্রশ্নে কোনো ছাড় নয়, এবং বাংলাদেশে বেসরকারি যে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থী রয়েছেন এবং গত জুলাই ২৪-এর যে আহত কিছু অভিভাবক রয়েছেন শিক্ষার্থীর সাথে, তারাও সেই অনুষ্ঠানে, খামারবাড়িতে যে অনুষ্ঠানটি হয়েছে সেখানে তারা যোগ দিয়েছিলেন। সেক্ষেত্রে আজকের যে সমাবেশ এবং বিএনপির যেই নির্বাচন নিয়ে যে তারা পিআর পদ্ধতি মানছে না, সেই সাথে ৩১ দফা তারা একটা খসড়া কিন্তু তারা জমা দিয়েই দিয়েছেন। এই ১৯৭১ হচ্ছে আমাদের মূল কথা। উনি বলেছেন যে সেক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ বা ছাড় নেই, এই বিষয়টিকে উনি খুব সামনে এসেছেন। এবং সেই সাথে নতুন যে সংস্কার নিয়ে আমরা আলোচনা করছি দেশ উন্নয়নের ক্ষেত্রে এবং জাতিগতভাবে আমরা নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি, সেক্ষেত্রে আসলে এই বক্তব্য এবং আমাদের নতুন যে সংস্কার পথে আমরা কতটুকু এগোচ্ছি ১ বছরে। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নটা অনেক বড়, মানে উত্তরটাও অনেক বড় হওয়ার কথা। আপনি বলুন। তো আমি প্রথমে যদি বলি, আমাদের যে মানে গত বছর জুলাই থেকে আগস্ট মাসে আমাদের ছেলেরা, দেশের নাগরিকেরা, সবাই, সমস্ত মানুষ মিলেই তো একটা গণ অভ্যুত্থান করলো। এটা তো শুধু আমার আপনার কাজ ছিল না, প্রতিটি নাগরিক, প্রতিটি ছাত্র সবাই মনে করেছে এটা প্রত্যেকের কর্তব্য, দায়িত্ব মনে করেছে, এবং দায়িত্ব মনে করে তার একটা স্বৈরাচার মুক্ত একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছে তারা, এবং তারা সফল হয়েছি, আমরা সবাই মিলে সফল হয়েছি।
আমি আপনাকে বলি, তখনকার দিন আমি মানে মহাসচিবের বক্তব্যের প্রসঙ্গে যেটা আপনি ৭১ বলেছেন, মুক্তিযুদ্ধের কথা বলেছেন, তখন ছেলেরা একটা স্লোগান দিত, আপনার নিশ্চয়ই মনে আছে, তুমি কে আমি কে রাজাকার রাজাকার। কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। ছেলেরা নিজেরা রাজাকার হতে চায়নি, নিজেরা রাজাকার হিসেবে পরিচয় দিয়ে গর্ববোধ করেনি, রাদার তারা ক্ষুব্ধতা প্রকাশ করেছে, তুমি আমাকে রাজাকার বলেছো, আমি কি রাজাকার? তারা নিজেদেরকে বলেছে যে তুমি কি আমি কে রাজাকার রাজাকার। কে বলেছে? স্বৈরাচার। মানে স্বৈরাচার আমাকে রাজাকার বলেছে। এটা তাদের ক্ষুব্ধতা প্রকাশ পেয়েছে ঘটনায়। এখন এত বড় একটা মানে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে আমাদের নতুন আকাঙ্ক্ষার বাংলাদেশ, নতুন বাংলাদেশ আমরা রিবিল্ড করতে চাই, পুনর্নির্মাণ করতে চাই, একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেশকে প্রতিষ্ঠা করতে চাই, সেখানে যদি কেউ এখন খুশিতে ভালো লাগে, কি একটা ডায়লগ ছিল এর আগে বলতো যে খুশিতে ভালো, হ্যাঁ কি যেন বলেন না একটু, জি সোশ্যাল মিডিয়াতে খুব জনপ্রিয়, কি যেন বলতো খুশিতে, তারপরে কি যেন বলতো, খুশিতে ঘুরতে, ওই তো খুশিতে এরকম বলতো। এখন যদি কেউ বলেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার, নিশ্চয়ই আমরা সেটা অ্যাকসেপ্ট করব না, এদেশের মানুষ সেটা অ্যাকসেপ্ট করবে না। রাজাকার হচ্ছে আমাদের স্বাধীনতার যুদ্ধে যে পাক হানাদার বাহিনী আমাদের উপর নির্যাতন করেছে, যাদের বিরুদ্ধে লড়াই করে আমরা দেশটা স্বাধীন করেছি, তাদের সহযোগী ছিল তারা। সুতরাং গর্বের সাথে যদি কেউ বলে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, তোরা রাজাকার হতে পারিস, তোরা মুষ্টিময়ী কটা লোক রাজাকার হতে পারিস, অন্যরা রাজাকার হবে কেন রে বেটা? এটা হচ্ছে স্ট্রেইট আমাদের অবস্থান। মুক্তিযুদ্ধ নিশ্চয়ই আমাদের অহংকার, বাংলাদেশ আমার রাষ্ট্রের নাম, এটা আমার অহংকার, আমার জাতীয় সঙ্গীত, এটা আমার অর্জন, নাকি? একটা বাংলাদেশ সৃষ্টি হওয়ার কারণে তো আমি আসাদুজ্জামান রিপন, আমার দলের ভাইস চেয়ারম্যান। পাকিস্তান থাকলে আমি তা হতে পারতাম? নিশ্চয়ই না। পাকিস্তান কোন অবস্থার মধ্যে আছে অর্থনীতিতে নানাবিধভাবে, তার থেকে যদি চুরি চামারি না হতো, দুর্বৃত্তপনা না হতো, তাহলে এই দেশটা অনেক অনেক বেশি ভালো থাকতাম আমরা। তো ফলে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটি বলেছেন, যে স্পিরিটের কথা বলেছেন, খুব কারেক্টলি তিনি বলেছেন। এখন আসি আপনার সংস্কারের কথা। কোথায় সংস্কার দেখছেন আপনি? আমি খুবই হতাশ, এই বয়সে আমি সত্যি হতাশ। কারণ আমাদের জীবনে স্বপ্নগুলো বারবার হারিয়ে যায়, আমাদের অনেক অপরচুনিটি আসে। ৭১ সালের মুক্তিযুদ্ধের পর আমাদের একটা অপরচুনিটি এসেছিল বাংলাদেশকে রিবিল্ড করার জন্য, আমরা সেটা হারিয়েছি। ৭৫ সালে 7 নভেম্বরে একটা বিপ্লব হলো, যে বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশকে রিবিল্ড করার একটা প্রত্যয় ছিল। যদি আমরা অনেকখানি সফল হয়েছে, আমরা মাল্টি পার্টি ডেমোক্রেসি থেকে শুরু করে আজকের যে অর্থনীতির যে ভিত্তি, যে সমস্ত কিছুই কিন্তু সে ৭৫ সালে 7 নভেম্বরে সিপাহী জনতার অভ্যুত্থানের একটা গতিমুখ থেকে এই জায়গায় আমরা এসেছি। বাট আরও অনেক কিছু করা যেতে পারতো। মাঝখানে যদি মানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করানো হতো, গণতন্ত্রকে যদি হত্যা করা না হতো, আবার যদি সামরিক শাসন না আসতো, তাহলে অনেক কিছু করা সম্ভব হতো। 90-তে একটা আমরা সবাই মিলিত আমরা একটা মানে গণঅভ্যুত্থান করলাম। সেই জায়গাতে যেই কারণ আমরা সেখানেও কিন্তু যে বহুদলীয় যে জোট, সেই জায়গাতেও কিন্তু আমরা অর্জনটা ধরে রাখতে পারিনি, অর্থাৎ আমাদের আকাঙ্ক্ষাটা আমরা পূরণ করতে পারিনি। অনেক বছর, প্রায় অলমোস্ট 34 বছর পরে, 24 না 34 বছর পরে আবার আমাদের সমস্ত নাগরিক আর এই দেশের সব মানুষ আবার তারা একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দেখতে চেয়েছে। একদম সামগ্রিকভাবে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হলে তার মধ্যে সব কিছুই থাকে। এখন কেন আমার আবার সে হারানোর আশঙ্কা থাকবে? আমার স্বপ্নগুলো ঝরে পড়বে, এই আশঙ্কা আমার কেন থাকবে? কিন্তু আমাকে আমি একটু বদলুর রশিদ ফিরোজ একটা মিনিট নেই কনক্লুড করার জন্য। তো সেটা হচ্ছে যে আপনার, আমি কোনো সংস্কার সত্যি কথা দেখতে পাচ্ছি না। আমি খুব মাইক্রো লেভেলের সংস্কার দেখতে পাচ্ছি না। আমি সংস্কার দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী মেয়াদ মাত্র 2 টার্ম হবে কি হবে না এই 10 বছরের মধ্যে, প্রেসিডেন্ট আরেকটু ক্ষমতাবান হবেন কিনা আমি সেটার মধ্যে। আমি কিন্তু সংস্কার এটার মধ্যে দেখতে পাচ্ছি না যে জনগণের ভোটে যেই এমপি নির্বাচিত হবেন তিনি নিজেকে মোগল সম্রাট ভাবেন, মানে প্রচলিত ব্যবস্থায়
তিনি যে জনগণের এমপি হবেন সেটা সংস্কার করা দেখছি না। আমি সেই সংস্কার দেখছি না যে নির্বাচিত হওয়ার পরে পার্লামেন্টের অধিবেশন শেষ হওয়ার পরে এমপি তার নিজের এলাকায় চলে যাবেন, যেটা ভারতের যেমন চলে যায়, পাকিস্তানের লোকেরা রাওয়ালপিন্ডি থেকে যেমন সবাই চলে যায়, যুক্তরাষ্ট্রে যেমন ওয়াশিংটন ডিসি থেকে চলে যায়, যুক্তরাজ্য থেকে চলে যায়, যার যার কনস্টিটিউয়েন্সিতে তারা চলে যান। আমি সেই জায়গার গ্যারান্টিটা, সেই জায়গাটাকে নিশ্চিত করতে দেখছি না। আমি দেখতে পাচ্ছি না একজন নাগরিক হিসেবে, নট বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে না, নাগরিক হিসেবে আমি দেখতে পাচ্ছি না যে আমাদের এমপি যারা এমপিশিপ করতেন বা ভবিষ্যৎ যারা করবেন, এটাকে একটা ফুল টাইম জব না পার্ট টাইম জব। আমি ব্যবসা করব সারাদিন, সন্ধ্যার পরে ঝিমুতে ঝিমুতে আমি পার্লামেন্টের যে জয় যুক্ত করতে যাব, অথবা অনেক দিন আমি পার্লামেন্টের অধিবেশন অংশ নেব না, বেতনগুলো তুলবো, সুযোগ সুবিধাগুলো তুলবো, ইত্যাদি ইত্যাদি। এমপিশিপটা ফুল টাইম জব হবে না কেন? এই সংস্কার প্রস্তাবটা নাই কেন? কেন প্রস্তাবটা নাই যে এমপিদের জন্য তার নির্বাচনী এলাকায় আলাদা অফিস থাকতে হবে, তার স্টাফ থাকতে হবে, তার বেতন বাড়াতে হবে? কারণ তিনি তো অন্য কোনো ব্যবসা করবেন না, তিনি সারাক্ষণ এমপির দায়িত্বটি পালন করবেন। আসল জায়গায় আপনি যাচ্ছেন না, আপনি জনগণকে এম্পাওয়ার করতে চাচ্ছেন না। আপনি বলছেন যে 2 বার প্রধানমন্ত্রী, এই জায়গায় শেষ। আপনি বলছেন পিআর সিস্টেম। হোয়াট ইজ দিস? পিআর হলেই কি গণতন্ত্র হবে? পিআর হলে তো যেমন মনে করেন আপনি নুজাত, আপনি যদি আমি আবার 30 সেকেন্ড আপনি আর 30 সেকেন্ড দিয়ে শেষ বা আরো কমে শেষ করেন। আপনি যদি চান যে আপনি একজন ইন্ডিপেন্ডেন্ট সিটিজেন এই দেশের, আপনি পার্লামেন্ট ইলেকশন করতে চান, আপনার মার্কাটা ধরেন মোবাইল মার্কা, কথার কথা, আপনার তো দাঁড়াবার কোনো সুযোগ নেই পিআরে, আপনাকে তো ধানের শীষে আসতে হবে। আপনি তো সেই দলটা নাও করতে পারেন। তাহলে এই যে আপনার ইন্ডিপেন্ডেন্স, স্বতন্ত্র যে ব্যবস্থা, ইন্ডিপেন্ডেন্স, আপনার নিজস্ব চিন্তার যে ব্যাপারটা, নাগরিক আপনার নিজস্ব ভাবনার যে ব্যাপারটা, সেটা থাকছে না। লট অফ ফ্লজ আর দিয়ার, ওখানে অনেকগুলো ফ্লজ আছে। সবচেয়ে বড় কথা হলো কি যে জনগণ তো ভোট কেন্দ্রে যেতে চাবে না। নুজাত খুব ভালো মেয়ে, নুজাতকে আমরা ভোট দিতে চাই। এখন যদি জনগণ জানে যে নুজাতকে তো ভোট দেওয়ার কোনো সুযোগ নাই, জনগণ ভোট কেন্দ্রে যাবে কেন? আমি যে জনগণের পক্ষে কথা বলি, আমি অ্যাবসলিউটলি প্রো পিপল কথা বলি। আমার জনগণ তো আমাকে ভোট দিতে না, আমার জনগণ আমাকেই ভোট দিতে চায় অ্যালং উইথ মাই মার্কা। শুধুই মাত্র আমার মার্কাকে ভোট দিতে চায় না, চায় এই মার্কাটা কে ধারণ করে তিনি, সেটাও তারা দেখতে চায়। আপনি যখন ওই ব্যক্তিটাকে দেখাবেন না, ওই ব্যক্তিটা যখন দেখাবেন না, তখন পাবলিক ভোট কেন্দ্র যাবে না ঠিক মতো। আপনার কাছে আবারও ফিরবো এই মুহূর্তে একই প্রসঙ্গে। সংস্কারের বিষয়টা নিয়ে আসলে জানতে চাচ্ছি, আমরা কি সংস্কার চাচ্ছি এবং সংস্কার হচ্ছে না দেখে এই যে হতাশার কথাগুলো, আমরা আসলে কি সংস্কার চাচ্ছি? ধরুন, ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে রিপন ভাই অনেকগুলো কথা বলেছে। সংস্কার তো এটা চলমান প্রক্রিয়া, এটা কন্টিনিউয়াস প্রসেস। আমাদের মুক্তিযুদ্ধের পরে আমাদের যে শাসনতন্ত্র প্রণীত হয়েছে সেটাও একটা সংস্কার, কারণ পাকিস্তান আমলে যেভাবে দেশটা চলছিল সেইভাবে দেশটা চলবে না, সেটা একটা সংস্কার। তো সেই সংস্কার করে যেই শাসনতন্ত্র আমরা প্রণয়ন করলাম, সেটা কি আমরা মেনে চলেছি এই গত 53 বছরে? মানিনি। 90 সালের গণ অভ্যুত্থানে আমাদের একটা 3 জোটের রূপরেখা ছিল। ক্ষমতায় যাওয়ার পরে আমরা কি কেউই সেই রূপরেখা বাস্তবায়ন করেছি? করি নাই। 111-এর সময় 172টার মতো তারা অধ্যাদেশ জারি করেছিল বিভিন্ন সংস্কারের কর্মসূচি, সুপারিশ নিয়ে। সেখানে 29টা কমিটি হয়েছিল টাস্কফোর্সের, প্রফেসর রেহমান সোবহানের নেতৃত্বে, এবং ডক্টর ইউনুস সাহেবও একটা কমিশনের তিনি সদস্য ছিলেন, তাদের মধ্যে একজন। তাদের একটা ভুরি ভুরি রিপোর্ট দিয়েছে, সেগুলো কি আমরা কি উল্টে পাল্টে দেখছি? এবং সেই 172টা এর মধ্যে শেখ হাসিনা তারপরে ক্ষমতায় আসার পরে 111-এর পরে 2008-এ তারা মাত্র 30টা না 32টা তারা রেটিফাই করছে, অনুমোদন করছে, বাকিগুলো কিন্তু বাতিল হয়ে গেছে। তার মানে যেই সংস্কার প্রস্তাবগুলো করব, যেটা মৌলিক সংস্কার, মূল সংস্কার, যেটা করলে একটা ভালো নির্বাচন হবে, ভালো মানুষ নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হিসেবে যেতে পারবে, মানুষের জন্য কাজ করতে পারবে, সেই আলোচনা কিন্তু সংস্কার প্রস্তাবের মধ্যে নেই। যে কিভাবে মনোনয়ন বাণিজ্যতা বন্ধ করবে, কিভাবে কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ঋণ খেলাপি, কালো টাকার মালিক তারা নির্বাচন করতে পারবে না, তাদেরকে প্রার্থী করতে পারবে না, সেই ধরনের কি বাধ্যবাধকতার জন্য কোনো সংস্কারের প্রস্তাব এখানে আলোচিত হচ্ছে না। এখানে নির্বাচনে টাকার খেলা, পেশি শক্তির দৌরাত্ম্য, সাম্প্রদায়িকতা, এগুলো মুক্তভাবে একটা
নির্বাচনী যে পরিবেশ, যে কিন্তু জনগণ জামাত স্বাধীনভাবে আজকে বলতে পারে। সমাবেশে বলেছে যে আমরা চাঁদাবাদ চাই না, আমরা চাই আমরা যদি নির্বাচন করে একটা জনগণের কল্যাণে নিয়োজিত হই তাহলে সেই সকল মানুষকেই আমরা বিভিন্ন জায়গায় নিয়োগ দিব, জনগণের সেবা যারা করবে সেখানে কোনো চাঁদাবাজি থাকবে না। ঠিক, জামাত তো ক্ষমতায় যায় নাই, এটা হলো যে এটা বলছেন প্রত্যেকটা দলই তাদের নির্বাচনে। এখন আওয়ামী লীগ যখন নির্বাচন করে, নির্বাচনী ম্যানিফেস্টো জনগণের কাছে যায়, তারা কি কথা বলে? জনগণের কল্যাণ করবে, শোষণ মুক্তি ঘটাবে, সবার কর্মসংস্থান করবে, সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের নিশ্চয়তা দিবে, এগুলো বলেই তো যায়, করছে। এবং দুর্নীতিমুক্ত সমাজ, দুর্নীতি জিরো টলারেন্স। শেখ হাসিনার তো কথাই ছিল যে দুর্নীতিতে জিরো টলারেন্স, এটা লাইক জিরো। সেটা তো ফলাফল নির্বাচনের দিকেই আগাচ্ছে, তাহলে সংস্কারের জায়গাটা কোথায়? সেই জন্যই আমরা বলছি যে সংস্কারের আলোচনা, অনেকগুলো সংস্কারের প্রস্তাব ঐক্যমত্য হয়েছে, কিন্তু মূল যে সংস্কারের কথা আমি যেগুলো বললাম সেগুলো নিয়ে এখনো পর্যন্ত আলোচনা হয় নাই। সেগুলো আলোচনার বিধানে সংবিধান পরিবর্তন করবে, সংবিধানের কি সংস্কার করতে হবে, 70 অনুচ্ছেদ বাতিল করতে হবে, এটার সাথে কিন্তু জনগণের যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার যে সংস্কার সেটা নাই। একটা জিনিস বলে শেষ করি, এখন ধরেন গুরুত্বপূর্ণ, আমি আবার এই প্রসঙ্গে আসতে চাই, আসলে বিরতিটা নিয়ে এই প্রসঙ্গে আমি আসতে চাই। দর্শক, আপনারা দেখছেন RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র। আমরা ফিরছি কিছুক্ষণ পরে, একটা বিরতি নিচ্ছি। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। জনাব ফিরোজ, আমরা যে আলোচনাটাতে ছিলাম আমি সেই প্রসঙ্গে আবার আসতে চাই। আমরা সংস্কার প্রসঙ্গে কথা বলছিলাম যে কেমন বাংলাদেশ আমরা চাই, আর সংস্কার যদি করতেই হয় কোন বিষয়গুলোকে বা কোন জায়গাগুলোকে আমরা গুরুত্ব দিতে পারি। ধন্যবাদ। সংস্কারের বিষয়গুলো তো রিপন ভাই কিছু বললেন, আমিও কিছু বললাম যে এই বিষয়গুলো সংস্কার করা দরকার, যে কিভাবে একটা ভালো নির্বাচন করা যায়। সেই নির্বাচনে দুর্নীতিবাজরা, কালো টাকার মালিকরা, ঋণ খেলাপিরা তারা অংশগ্রহণ করতে পারবে না, এবং কোনো সাম্প্রদায়িক উস্কানি এবং সাম্প্রদায়িকতাকে নির্বাচনী কাজে সেখানে ব্যবহার করতে পারবে না, টাকার খেলা, পেশি শক্তি সেগুলো থাকবে না, এই ধরনের ব্যবস্থা সেটা একটা করা দরকার প্রথমত। দ্বিতীয়ত কথা হলো, যাই কিছু লেখা থাকি না কেন, এখন ধরেন 96-তে তত্ত্বাবধায়ক সরকার হলো, এখন তত্ত্বাবধায়ক সরকার বাতিলের জন্য কিন্তু রায় নেয় নাই শেখ হাসিনা, পরবর্তীকালে 2011-তে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিলেন। কিন্তু এখন আমরা যা কিছু সংস্কার করি না কেন, সেই সংস্কারগুলো কার্যকর করবে কে? সেই সংস্কারগুলো কিন্তু কার্যকর করবে পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদ। তাহলে সেই নির্বাচিত জাতীয় সংসদটা যাতে ভালো একটা নির্বাচন হয় এবং ভালো মানুষ যাতে জনপ্রতিনিধি তারা নির্বাচিত হতে পারে, তাইলেই কেবলমাত্র আমি যা কিছু এই যে বসে ঐক্যমত্য কমিশন বলি, সংস্কার কমিশন বলি, যেই সংস্কারগুলো আমরা অনুমোদন করব সেগুলো কিন্তু বাস্তবায়ন হবে, অন্যথায় কিন্তু হবে না। তাহলে সেই জন্যই সেই একটা ভালো নির্বাচনের দিকে বেশি মনোযোগটা দেওয়া দরকার। 1 2 নম্বর কথা হলো সংস্কারটা কার জন্যে? এখন আমরা উপরতলায় বসে বসে কিছু উপরি ভাষা যে সংস্কার, সেই সংস্কারের কথা আমরা বলতেছি। এখন ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করলো, শিক্ষাক্ষেত্রে যে বৈষম্য, সেই বৈষম্য নিরসন করার জন্য শিক্ষার সংস্কারের জন্য কোনো কমিশন এই অন্তর্বর্তীকালীন সরকার করলো? এবং দেশের মোট জনসংখ্যার অধিকাংশ মানুষ এখনো পর্যন্ত গ্রামে বাস করে, কৃষির সাথে যুক্ত, সেই কৃষি সংস্কারের জন্য কোনো সংস্কার কমিশন করলো না, কিন্তু সেইগুলো নিয়ে কোনো আলাপ আলোচনা এখানে নাই। তাহলে সেই জন্য আমরা সংস্কারটা কি, সংস্কার নিয়ে তো অনেক আলাপ আলোচনা হচ্ছে, সেইটাই সেই নির্বাচন। আমাদের আজকে যে বিষয়টি, যে আমরা যে সমাবেশের মধ্যে নির্বাচনের রাজনীতি তো দেখতে পাচ্ছি না, ধরুন নির্বাচনের যে সংস্কার, সেই সংস্কারটা কিন্তু হচ্ছে না। নির্বাচনের সংস্কারটা পিআর শুধুমাত্র নির্বাচনের সংস্কার না, পিআরটা একটা ব্যবস্থা, সেটা হতে পারে। আর এই যে ঐক্যমত্য কমিশনের কথা বলছেন, প্রধান উপদেষ্টা কিন্তু আমরা যখন 5ই অক্টোবরে দেখা করতে যাই প্রধান উপদেষ্টার সাথে বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে, উনি কিন্তু স্পষ্টভাবে আমাদেরকে বলেছিলেন। আমরা বললাম যে এতগুলো কমিশন আবার বসবেন, এতগুলো দল, কিভাবে ঐক্যমত্য হবে? কয় অসুবিধা নাই, সবাই মিলে যদি 5টা বিষয়ে ঐক্যমত্য হয় সেইটাই ঐক্যমত্য কমিশনের রিপোর্ট হবে, এবং সেটা নিয়ে আমি নির্বাচনের দিকে যাব। আর বাকিগুলো আমি বলবো যে আমরা এই প্রস্তাবগুলো করছিলাম, দলগুলো তারা যারা ক্ষমতায় যাবে তারা যে এইগুলো সংস্কার কমিশনগুলো বাস্তবায়ন করবে। এই জন্যই সবাই যে সব বিষয়ে একমত হবে ব্যাপারটা এরকম না। রিপন ভাইয়ের আদর্শ, আমার আদর্শ, তার কর্মসূচি, আমার কর্মসূচি এবং অন্যদের কর্মসূচি, এগুলোর মধ্যে পার্থক্য আছে। তাহলে সবাই একমত হয়ে যাব সব বিষয়ে, তাহলে তো একটা দল হয়ে দিল, ওই বাকশাল হয়ে দেবো, যেমন বাকশাল করছিল সেরকম। তাহলে সেই জন্য এই সবাই মিলে একমত হয়ে যাবে, সেই জন্যই আমরা বলছি যে গণতান্ত্রিক একটা ব্যবস্থার জন্য নির্বাচন হইলেই গণতন্ত্র হয় না। নির্বাচিত সরকার হিটলার ছিল, মুসোলিনি ছিল, তারা কিন্তু ফ্যাসিবাদ কায়েম করছে,
এবং নির্বাচিত সরকার কিন্তু 2008 সালে একটা তুলনামূলক অর্থে নিরপেক্ষ নির্বাচন 111-এর যে সরকার সেটা করছিল, তার মধ্যে দিয়ে কিন্তু 2/3 মেজরিটি নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। সে কিন্তু গণতান্ত্রিক সরকার হয় নাই এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় নাই, এবং আলটিমেটলি এখানে সে ফ্যাসিবাদ কায়েম করছে পরবর্তীকালে এসে। তাহলে সেই জন্যই শুধু নির্বাচন হলেই গণতন্ত্র হয় না, গণতন্ত্রের জন্য গণতান্ত্রিক চিন্তা চেতনা, মূল্যবোধ, নৈতিকতা সেগুলো প্রসারিত করার জন্যে সমাজের মধ্যে সে রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ লাগে, এবং বাইরে একটা গণতান্ত্রিক যে আন্দোলন, সেই গণতান্ত্রিক পরিবেশ, সেই পরিবেশ নির্মাণ করার যে সংগ্রাম, সেই সংগ্রামটা যত বেশি শক্তিশালী হবে, বাইরের গণতান্ত্রিক সংগ্রাম যত শক্তিশালী হবে, তত বেশি রাষ্ট্র প্রশাসন, প্রথা, প্রতিষ্ঠানগুলো সেগুলো গণতান্ত্রিক পদ্ধতিতে চলবে। তাহলে সেই জন্যই শুধুমাত্র উপরে কিছু কাগজে কলমে কিছু সংস্কার, ভালো ভালো কথা লিখে দিলেই কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা সেটা প্রতিষ্ঠিত হবে না, এবং গণতান্ত্রিক যে সংস্কার সেই সংস্কারটা হবে না। তার জন্য একটা আমূল যে পরিবর্তন, মানসিকতার পরিবর্তন, চরিত্রের পরিবর্তন, নৈতিকতার পরিবর্তন, মূল্যবোধের নাগরিকদের মনেরও একটা কিছু পরিবর্তন হয়েছে, কারণ অনেক বছরের একটা অভ্যস্ততাও তো একটা অবশ্যই নাগরিকরাই তো প্রধান। সেই জন্যই তো আমরা বলছি সংস্কারক হলো প্রধান স্টেক হোল্ডার হলো জনগণ। কাজে সেই জনগণের মতামত দিয়েই আমরা সংস্কারগুলো আপনার কাছে আরেকটি প্রসঙ্গ নিয়ে আসতে চাচ্ছি। আজকে প্রধান অতিথির বক্তব্যে খামারবাড়িতে যে সমাবেশটি হলো, সেখানে কিন্তু বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বলেছেন যে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মনে যাতে ক্ষমতা ধরে রাখার ইচ্ছা না জাগে, এর জন্য নির্বাচন প্রয়োজন, এবং সেই সাথে নিজেদের কোনো ভুল সিদ্ধান্তের কারণে আবারও কোনো চরম পন্থা বা ফ্যাসিবাদের জন্য আবার কোনো সুযোগ না হয়, সেক্ষেত্রে দেশবাসীর প্রতি যে দায়িত্বশীল ভূমিকা সেটি রাখার দিকেও একটা আহ্বান জানিয়েছেন উনি। এক্ষেত্রে হচ্ছে আমরা যে জুলাই গণঅভ্যুত্থানকে সামনে রেখে বিভিন্ন ধরনের কথা বলি, আমি যদি একটি পক্ষকে বলি যে আমরা বলি যে ছাত্ররা যেটি বলেছে যে একবার স্বাধীনতা অর্জন হয়েছে 71 সালে এবং এটিকে তারা দ্বিতীয় স্বাধীনতা বলছে, এই বক্তব্যটির সাথে আসলে আমাদের কোনো দিক নির্দেশনা আছে কিনা? ধন্যবাদ আপনাকে। কথাটা আমি বোধহয় আরও বার দুয়েক কয়েকটা টিভি চ্যানেলে বলেছি, আজকে একটু মনে রেখি, তারিখটা মনে রাখবো। সেটা হচ্ছে যে আজকে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কথাটি বলেছেন, এটা এই অ্যাপ্রিহেনশন বা এই উৎকণ্ঠা, নির্বাচন গণতন্ত্র নিয়ে এই উৎকণ্ঠা, উদ্বেগ, যেটা তিনি প্রচ্ছন্নভাবে যেটা তিনি বলেছেন, সেটা খুব অবাক হওয়ার কোনো কারণ নেই। আপনার দর্শকদের মধ্যে যদি কারো যদি মনে থাকে, কারণ আমি তো বিভিন্ন টিভি চ্যানেলেই কথা বলি, তা আমি একবার বলেছিলাম, ইয়েস, রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের ভুলের কারণে অথবা ভুল সিদ্ধান্তের কারণে অথবা যে কোনো মানে প্রপারলি রেসপন্স না করার কারণে অনেক কিছু তো হতে পারে। আমার কেন যেন মনে হয়েছিল হাসিনা সরকারের পতনের ব্যাপারে আমি যেমন নিশ্চিত ছিলাম, কয়েক মাস আগেই বলেছেন যে গভর্নমেন্ট অনিবার্যভাবে কলাপস করবে, এটা আমার প্রেডিকশন ছিল। আমার কেন যেন মনে হয়েছে, মানে মনে হচ্ছে না, হয়েছে, আমি আরও কয়েক মাস আগে থেকেই বলেছি, যারা আপনার দর্শকদের মধ্যে যদি কেউ দেখে থাকেন সেই অনুষ্ঠানগুলো, এই জন্য আবার রিপিট করছি। আমার কেন যেন এখনও মনে হয়, কারণ কথাটা আমি আরও কয়েক মাস আগে বলেছি, প্রায় তাও 7-8 মাস আগে বলেছি। আমার কাছে মনে হয় যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে, আমাদের খুব অল্প সময় রয়েছে, আমি আপনার আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে আমার মনে হয় এই দেশের জনগণের একাধিক সরকার দেখার সুযোগ হতে পারে। আনফরচুনেটলি এখন প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন একটি সরকার চলছে, ওই ইন্ডিয়ান সিকুয়েলের মতো, সিনেমার সিকুয়েলের মতো। এরপর হয়তো ইউনূস গভর্নমেন্ট 2 চলবে, এটা 1 চলছে, হয়তো একটা অন্য ধরনের তত্ত্বাবধায়ক সরকার আসতে পারে, অন্য কিছু হতে পারে। যদি এখন যারা ওই যে আমার পার্টির নেতা জনাব তারেক রহমান যেটা বলেছেন, কারোর মধ্যে যদি ক্ষমতা ধরে রাখার আকাঙ্ক্ষা যদি মাথায় চেপে বসে, তাহলে ভুল হবে, ভ্রান্তি হবে, নির্বাচনের পথনকশা থেকে সরে যাবেন, তখন এটার একটা রিয়াকশান, এটা অনিবার্যভাবে অন্য কিছু হয়ে যেতে পারে। তখন দেখা গেল যে এই সরকার অধীনে নির্বাচনটা হচ্ছে না। এই সরকার যদি খুব নিউট্রালিটি মেনটেন করতে না পারে, এই মবক্রেসিকে যদি দমাতে না পারে, তাহলে তো আপনার অন্য টাইপের গভর্নমেন্ট আমরা দেখতে পারি। আমি খুব সুস্পষ্ট ভাষায় বলতে চাই, নির্বাচনই হচ্ছে গণঅভ্যুত্থানের পরে দেশটাকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য একমাত্র পথ, সারা পৃথিবী তাই হয়েছে। 69 সালে গণঅভ্যুত্থান হয়েছিল, সে গণঅভ্যুত্থানের পরে 70 সালে নির্বাচনটাই ছিল অ্যান্সার।
নির্বাচনের ফলাফল মানেনি বলে এটা বাংলাদেশ হয়ে গিয়েছিল। শ্রীলঙ্কাতে অভ্যুত্থানের পরে ওখানেও গণতন্ত্র পরিষ্কার একটি বক্তব্য রেখেছেন যে নির্বাচন ছাড়া আসলে গণতান্ত্রিক কোনো রাষ্ট্র গঠন সম্ভব নয়। এর বাইরে গেলে বাংলাদেশকে অনেক অনিচ্ছাকৃত অনেক অসংখ্য ধন্যবাদ জনাব ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপির। আপনি আপনার অনেক কাজের মধ্য দিয়ে মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। সেই সাথে আমাদের আরেকজন অতিথি বদরুল রশিদ ফিরোজ, বাসদের সাধারণ সম্পাদক, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আজকের আমাদের RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। নিশ্চয়ই দেখা হবে আগামী কোনো পর্বে। সবাইকে ভালো থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।